আজ একটা প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করব। আলোচনার বিষয়টি প্রশ্ন। প্রশ্নটা কি না, প্রশ্নটা ন্যায্য কি অন্যায্য, সঠিক কি বেঠিক, এগুলো আমরা জানি না। কিন্তু অনেক সময় প্রশ্ন চারপাশের ঘটনাবলী থেকে তৈরি হয়। যেমন কাঁপুনি দিয়ে জ্বর এলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে ম্যালেরিয়া হয়ে থাকতে পারে। আপনারা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ভাষণগুলো শোনেন, নিশ্চয়ই খবরের কাগজে, টেলিভিশনে আপনারা অনেকেই দেখেওছেন, শুনেওছেন, পড়েওছেন। তাতে একটা প্রশ্ন কিন্তু খুব প্রবলভাবে সামনে এসেছে যে নরেন্দ্র মোদী তিনি কি ভয় পেয়েছেন? অর্থাৎ যে 400 আসনে জয়লাভ করে তিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহেরুর রেকর্ড ভাঙবেন বলে সংকল্প করেছেন, আশা ব্যক্ত করেছেন, তিনি কি কোনো কারণে মনে করছেন যে সেই সাফল্য অর্জন তার সম্ভব হবে না? কেউ কেউ এমনও বলছেন যে ওটা তো বাড়িয়ে বলা কথা। মোদী আসলে সরকার গড়ার মতো সংখ্যা পাবেন কিনা তাই নিয়েই চিন্তিত। এখন এই যে প্রশ্ন বা এই যে সংশয়, এই বিষয়গুলি কেন এলো? যে কথা বলছিলাম আপনাদের, যে গত রবিবার থেকে প্রধানমন্ত্রী যেভাবে বক্তৃতা করছেন, যে বিষয়ে বক্তৃতা করছেন, তাতে বারে বারে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী চিন্তিত। কেন চিন্তিত এই কথা বলা হচ্ছে কেন? নরেন্দ্র মোদীর হাতে তো অনেক অস্ত্র আছে বিরোধীদের মোকাবিলা করার। তিনি 10 বছর ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে আমি ভারতকে অর্থনীতিতে 5ম স্থানে নিয়ে এসেছি বিশ্বে, আমি ভারতকে বিশ্বগুরু বানাবো এবং আগামী 5 বছরে আমি ভারতকে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলব। তিনি বলছেন কিভাবে তার জমানায় মানুষ খাবার পেয়েছে, বাসস্থান পেয়েছে, নানান বিষয়ে তিনি কিন্তু তার দাবিপত্র পেশ করছেন। তার সবটা মিথ্যে কথা বলা যাবে না। সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন সবসময় তোলা যায়, কিন্তু নরেন্দ্র মোদীর জমানাতে অনেক রকমের পরিকাঠামোর কাজ হয়েছে, এ কথাও সত্যি। এখন 10 বছর প্রধানমন্ত্রী একজন মানুষ যখন জনতার দরবারে তৃতীয়বারের জন্য যাবেন, তখন এটাই প্রত্যাশিত যে তিনি তার কাজ, অর্থাৎ তিনি যে কাজ করেছেন সেই কাজের খাতা বা খতিয়ান তুলে ধরে আবার ভোট চাইবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো অসুখের ক্ষেত্রে যে পরিচিত ভালো ডাক্তার, নামজাদা ডাক্তার, তাকে দেখানো হলো, ওষুধ খাওয়ানো হলো, কিন্তু অসুখ সারছে না। তখন অনেক সময় বড়রা বলে যে বাড়ির বা পরিবারের পরিচিত কোনো পুরনো ডাক্তারকে দেখাতে, বা একটা সময় খাওয়া হতো এমন কোনো ওষুধ একবার ট্রাই করার জন্য বলা হয়। নরেন্দ্র মোদীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপির রাজনীতির একেবারে গোড়াকার যে বিষয়টি ছিল, সেই বিষয়টিকে তিনি এখন একেবারে সামনের সারিতে নিয়ে এসছেন। অর্থাৎ তার যদি গাড়ির একটা লম্বা কনভয় হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে 1 নম্বর কনভয়টা হচ্ছে মুসলিমদের সম্পর্কে নানান ধরনের বক্তব্য, এবং সেইটাকে সামনে রেখে তিনি কংগ্রেস এবং বিরোধী, তবে মূলত কংগ্রেসকে আক্রমণ করছেন। প্রধানমন্ত্রী রাজস্থানের যে জনসভায় রবিবার ভাষণ দিয়েছেন, সেখানে বলেছেন যে কংগ্রেস ক্ষমতায় এলে পরে তারা দেশের সম্পদ সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে। এমনকি তিনি হিন্দু নারীর মঙ্গলসূত্র নিয়েও সংশয় প্রকাশ করেছেন যে সেগুলি কতটা নিরাপদ থাকবে কংগ্রেস ক্ষমতায় এলে। কংগ্রেস সম্পর্কে বলেছে যে কংগ্রেস এইভাবে দেশে যারা অনুপ্রবেশকারী, ঘুষপেটিও এবং যারা অনেক সন্তানের জন্ম দেয়, কংগ্রেস তাদের কথা ভাবছে। এরকম নানান ধরনের অভিযোগ প্রধানমন্ত্রী করেছেন, এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি যে কথাগুলি বলছেন এগুলি সবই কংগ্রেসের ইস্তাহারে আছে। এখন কংগ্রেসের ইস্তাহারে যা আছে তা নিয়ে কংগ্রেস একটি ব্যাখ্যা দিয়েছে। কংগ্রেসের ব্যাখ্যা, এমন কোনো কথা সেখানে নেই, কিন্তু প্রধানমন্ত্রী 2 2 4 করেছেন। প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, তাকে বুদ্ধি দেওয়ারও লোক আছে, এবং এখন তো রাজনৈতিক লোকেরা বুদ্ধি কেনে কোটি কোটি টাকা দিয়ে, ফলে তাকে অনেক মানুষ, তার উপদেষ্টা আছেন, তারা তাকে বলেছেন যে 2006-এ যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন জাতীয় উন্নয়ন পরিষদের বৈঠকে মনমোহন সিং বলেছিলেন যে দেশের সম্পদের উপরে অধিকার হচ্ছে সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের, আদিবাসী, জনজাতি, তপশিলি, ওবিসি, এই সকলের। অর্থাৎ তিনি আর্থসামাজিকভাবে পশ্চাৎপদ অংশের
কথা বলেছিলেন যে যাদের হাতে সম্পদ ফিরিয়ে দিতে হবে, তার কারণ তাদের হাত থেকে সম্পদ ধনীদের হাতে চলে গিয়েছে। নরেন্দ্র মোদীর সময়তে দেখা যাচ্ছে এই অভিযোগটা নিয়ে বিরোধীরা সবচেয়ে সরব। কংগ্রেস বলেছে যে দেশের 40% সম্পদ এখন 1% মানুষের হাতে আছে, যারা নরেন্দ্র মোদীর বন্ধুস্থানীয় বা নরেন্দ্র মোদীকে যারা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এখন কথা হচ্ছে যে মোদী এই যে মনমোহন সিং এর কথাটি, সেই কথাটিকে এখানে টেনে এনেছেন যে কংগ্রেসের তো আগেই সিদ্ধান্ত হয়ে আছে এইরকম, এবং কংগ্রেস যেহেতু বলেছে যে তারা সম্পদের সমীক্ষা করাবে, শুমারি করাবে, কার হাতে কত সম্পদ আছে তারপর বিলিয়ে দেবে, তার মানে প্রধানমন্ত্রী দুয়ে দুয়ে চার করে বলেছেন যে এই সম্পদ পাবে হচ্ছে মুসলমানেরা। কোনো সন্দেহ নেই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এই যে শব্দমালা, এটাকে নির্বাচনী ময়দানে নিয়ে আসাটা নির্বাচনী বিধিভঙ্গের শামিল। এটা কিন্তু নির্বাচন কমিশনের যে আদর্শ আচরণবিধির কথা বলা আছে তাতেই উল্লেখ করা আছে। কিন্তু দুর্ভাগ্য যে ভারতে এখন এমন একটি নির্বাচন কমিশন কাজ করছে, অর্থাৎ যারা ভোট রেফারি তারা শাসক দলের গোলপোস্ট বাঁচাতে ব্যস্ত, অর্থাৎ বিজেপির জালে কেউ বল ঠেলে দেবে, এইটা ভারতের নির্বাচন কমিশন কিছুতেই বরদাস্ত করবে না। ফলে তারা এগুলি কিছুই শুনতে পাচ্ছে না। অথচ দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠী তারা তাদের যে ভোটের গান বের করেছে, তাতে একজন দেবতার নাম এবং হিন্দু শব্দটি আছে। এইটা নিয়ে নির্বাচন কমিশন তাদের চিঠি দিয়ে বলেছে যে না, এটা তোমরা রাখতে পারবে না, এটা ধর্মকে উল্লেখ করা হচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি বিজেপির মোদি, বিজেপির অন্য নেতারা দিনরাত তারা রামের কথা বলছেন, রাম মন্দিরের কথা বলছেন। অন্যায় কিছু নেই, রাম ভারতের দেবতা, তাকে কোটি কোটি হিন্দু তাকে শ্রদ্ধা করেন। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সে কথা শুধু বলছেন না, তিনি বলছেন যে কেন অমুকে রাম মন্দিরে পুজো দিতে যায়নি, নিমন্ত্রণ পেয়েও যায়নি। অর্থাৎ নরেন্দ্র মোদী বলতে চাইছেন তিনি যা করেন তা ভারতের বিরোধীদেরকেও অনুসরণ করতে হবে। এই করে তিনি নাম করে করে বলছেন যে অখিলেশ যাদব, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, আরও অনেক নেতা যারা 7ই জানুয়ারি 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রণ পেয়েও যাননি। এখন এর ফলে আবার আরেক বিপদ হয়েছে বিরোধীদের একাংশের, যে ওই মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে আরও অনেক নেতাই যাননি, কিন্তু কোনো কারণে নরেন্দ্র মোদী তাদের কথা বলছেন না। তার ফলে আবার বিরোধী শিবিরে একটা সংশয় জাগছে, যেখানে কি তাহলে সেটিংয়ের তত্ত্ব কোনো কাজ করছে। কারণ কোনো একজন মুখ্যমন্ত্রীও কিন্তু আমন্ত্রণ পেয়ে যাননি, তার নাম নরেন্দ্র মোদীর ভাষণে আসছে না, অমিত শাহের ভাষণে আসছে না, যদিও তারা সেই মুখ্যমন্ত্রীকে দিন রাত তার মুণ্ডপাত করছেন। এখন যে কথা বলছিলাম যে নরেন্দ্র মোদী তিনি তার এত বড় সাফল্যের ঝুলি নিয়ে প্রচারে নেমেছেন এবং তিনি এক নতুন ভারত মানুষকে উপহার দেবেন বলছেন। এমনকি এবার এও বলেছেন যে এই যে 10 বছরে যা কাজ করেছে এ তো একটু ট্রেলার মাত্র, এখনো আসল কাজ আমার বাকি, এবং সেই কাজটা কি সেটা তিনি ব্যাখ্যা করেননি। অর্থাৎ এটা অনেকটা লটারির টিকিট কাটার মতন, যা আপনি এই টিকিটটা কাটলে 5 কোটি টাকা পাবেন। এখন পাবেন কি পাবেন না সে তো ভাগ্যের ব্যাপার। কিন্তু নরেন্দ্র মোদী বলছেন অনেকটা ভারতের নাগরিকের ভাগ্য পরীক্ষা তিনি দিচ্ছেন, জামায় ভোট দিলে এমন কিছু হবে যেটা কিন্তু চমকে যাওয়ার মতন। তারপরও দেখা যাচ্ছে মোদীর ভাষণ ঘুরে ফিরে আসছে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, অর্থাৎ সেই বিভাজন রাজনীতি। এখন প্রশ্ন হচ্ছে যে মোদী এই কৌশল কেন নিয়েছেন? এর মধ্যে দুটি বিষয় আছে। এক তো হচ্ছে যে বিজেপির যারা ক্যাপটিভ ভোটার, অর্থাৎ যারা একেবারে অন্তরঙ্গ ভোটার, বা যাদেরকে আমরা একটু অন্যভাবে বলতে পারি অন্ধ সমর্থক, তাদের জন্যে এই ধরনের কথাবার্তা দরকার। কারণ তারা মনে করেন রাম, এবং তাদের মধ্যে একটা মুসলিমদের প্রতি একটা বিদ্বেষ, এই বিষয়গুলো সহজাত। ফলে তাদেরকে ধরে রাখা, তাদেরকে ভাষা জোগানো, এটা একটা দলের নেতার একটা কাজের মধ্যে পড়ে হয়তো। এছাড়া যে ব্যাখ্যাগুলি উঠে আসছে যে প্রথম দফার নির্বাচন প্রধানমন্ত্রীর জন্য বা বিজেপির জন্য হয়তো খুব ভালো হয়নি। এছাড়া উঠে আসছে যে মোদির 10 বছরের কাজেও তো একটা প্রতিষ্ঠান বিরোধিতা আছে, যে মানুষ যতটা প্রত্যাশা করেছিলেন
পাননি। এবং আমরা সবসময় জানি যে সরকারি তথ্যগুলিতে প্রচুর জল থাকে। এই যে উজ্জ্বলা যোজনার কথা বলা হচ্ছে, আমি আপনাদেরকে কোনো উস্কানির কথা বলছি না, যে কোনো নাগরিকের এটা কর্তব্যের মধ্যে পড়ে। আপনারা যে কোনো একটা বাজার হাটে গিয়ে আজকাল দেখবেন যে রাস্তার ধারে বাজারগুলিতে বিশেষ করে প্রচুর মহিলা শাক সবজি নিয়ে বসেন, নানা রকম ফলমূল নিয়ে বিক্রি করেন, দোকানপাটেও প্রচুর মহিলা আছেন। আপনারা তাদের সঙ্গে একটা সমীক্ষা করতে পারেন যে তাদের মধ্যে কজন উজ্জ্বলা যোজনার গ্যাসের লাইন পেয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা খুব আশানুরূপ সাড়া পাবেন না। আপনি যদি বলেন যে বাসস্থানের প্রশ্ন, আপনি আপনার নিজের এলাকায় একটা সমীক্ষা করতে পারেন, পাবেন না। কিন্তু তাই বলে কি কিছুই হয়নি? না, হয়েছে, কিন্তু যতটা হয়েছে তার তুলনায় প্রচার হয়েছে অনেক বেশি। ফলে নরেন্দ্র মোদী জানেন যে বিভাজনটা যদি ঠিক মতন দাঁড় করানো না যায়, এবং কিছু মানুষ মনে করেন যে সংখ্যালঘুরা বা বিশেষ কোনো একটি ধর্মের মানুষ তারা খারাপ আছে, এটাই আমার জন্য ভালো থাকা, আমি ভালো আছি, এটাই আমার জন্য যথেষ্ট স্বস্তিদায়ক। অর্থাৎ তারা তার নিজের কতটা ভালো হলো, তার ছেলের চাকরি হলো কিনা, তার মেয়ের বেকারত্ব ঘুচলো কিনা, তার পরিবারের দারিদ্র্য ঘুচলো কিনা, এসব নিয়ে তারা যতটা না বিচলিত, তার থেকে তারা অনেক বেশি উৎফুল্লিত থাকে যে কোনো একটি বিশেষ ধর্মের, কোনো একটি বিশেষ জাতের মানুষ যদি তার থেকে অন্তত তুলনামূলকভাবে খারাপ থাকে। ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু এইটাও খুব সুকৌশলে এই রাজনীতিকেও কিন্তু তৈরি করা হয়েছে। ফলে সেই রাজনীতিকে যদি জিইয়ে রাখতে হয়, তার সুফল আদায় করতে হয়, তাহলে বিভাজনের কথা বলা ছাড়া কোনো উপায় নেই। নরেন্দ্র মোদী হঠাৎ করে ভারতের প্রধানমন্ত্রী, যিনি 10 বছর ভারতের প্রধানমন্ত্রী, এবং তার সম্পর্কে যা বলা হচ্ছে, সেই মানুষের মুখে উনি যে জায়গায় নিজেকে নিয়ে চলে গেছেন, দুটো ঠিক মানাচ্ছে না। তাই সংশয় থেকে প্রশ্ন যাচ্ছে, নরেন্দ্র মোদীকে একটু ভয় পেয়ে গিয়েছেন? তাই কি 9-এর দশকের গোড়ায় বিজেপি যে উগ্র হিন্দুত্বের জিগির তুলেছিল এবং সরাসরি সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ, এই যে স্লোগান এবং যে ভাবনা মানুষের মধ্যে জারিত করার চেষ্টা করেছিল প্রধানমন্ত্রী, তিনিও কি এখন সেই কৌশল নিয়েছেন? যদিও একথাও ঠিক যে ভারতবর্ষের ঘৃণা রাজনীতি, বিদ্বেষ রাজনীতি নরেন্দ্র মোদীর সময়তে যে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, তার কোনো নজির অতীতে ভারতবর্ষে নেই। কিন্তু তারপরেও নরেন্দ্র মোদী মনে করেন যে তিনি বিজেপিকে 400 পার করে আবার দিল্লির মসনদে বসাতে সক্ষম। কিন্তু এমন একজন বীর বিক্রম পরাক্রমশালী মানুষের মুখে যে কথা আমরা শুনছি, তাতে ওই যে বললাম, আবার সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, নরেন্দ্র মোদী কি ভয় পেয়েছেন? নমস্কার।